My industrial experiences, Cornfully paper mills, pulp paper and related chemicals, Polash Urea Fertilizer Factory Limited, Ashuganjo, North Bengal Paper Mills, Monir Chemicals Limited, Talukdar Chemicals and Handloom Sensors Board. এখানে আমার উল্লেখযোগ্য অ্যাচিভমেন্ট হচ্ছে যে মনির কেমিক্যালস থাকাকালীন ওখানে বাংলাদেশে প্রথম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড জেল একটা প্লান্ট হয়, সেখানে এক্সপার্ট হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। আর অ্যালুমিনিয়াম সালফেট যেটা অ্যালাম, এবং সেটা বাংলাদেশে প্রথম আমি ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্ট করি এবং প্রসেসে এস্টাবলিশড করার পরে বিসিআইসিতে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা সাপ্লাই করি, এবং ওনারা আমার প্রতি খুশি হয়ে প্রায় 4 বছরে 3টা প্রমোশন দিয়েছেন। এই জন্য আই এম ভেরি মাচ গ্রেটফুল। নেক্সট, পেপার সেক্টর। আমাদের দেশের অ্যামাউন্ট অফ ফরেস্ট এরিয়া ইন সাউথ এশিয়া, তো বাংলাদেশে জানেন যে লিমিটেড ফরেস্ট রিসোর্স। এখানে বড় চ্যালেঞ্জ, যেহেতু 25 থেকে 30% ফরেস্ট রিসোর্স না থাকলে সেখান থেকে গাছ কাটা বা এ করার পর রেস্ট্রিকশন থাকে। এই জন্য আমাদের দেশের যে ডেন্সিটি অফ পপুলেশন হাইয়েস্ট, এবং এই বনের বিশেষ করে ফরেস্ট এরিয়া কম থাকার কারণে খুলনা নিউজ প্রিন্ট মিল যেমন বন্ধ হয়েছে, অনেকগুলো মিল, পেপার মিল বন্ধ করা হয়েছে। তো সুতরাং একটা বড় চ্যালেঞ্জ যে কিভাবে আমরা এই যে ফরেস্ট রিসোর্স নাই তারপরে আমরা কিভাবে এটাকে ওভারকাম করতে পারি। এটা যখন কেপিএমে জয়েন করি তখন এই অ্যাভারেজ 10 বছরের একটা অ্যাভারেজ আমি এখানে দেখাচ্ছি, যে এফআরএম বা ফাইবারাস র মেটেরিয়াল যেটা, সেটা রিসিপ্টের অবস্থান যে কিভাবে আস্তে 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 কমে যাচ্ছে। এর পরবর্তী পর্যায়ে আমার পর দায়িত্ব আসলো, আমি যে সেকশনে ছিলাম কেপিএমে, যে কিভাবে অল্টারনেটিভ র মেটেরিয়ালসকে এস্টাবলিশ করা যায়, যেহেতু বাঁশ কাঠ খুবই লিমিটেড, একটা চ্যালেঞ্জ। তো সেই হিসাবে যে কয়েকটা কাজ করছিলাম, অনেকগুলো কাজ করা হয়েছিল, তার মধ্যে এখানে উল্লেখযোগ্য হচ্ছে ইউটিলাইজেশন অফ আনরেটেড জুট ইন পেপার মেকিং, যেটা সেই সময়ে এই পাটটা এই পলিপ্রোপাইলিন যেটা পিপি, এটা ছিল পাটের শত্রু, কিন্তু ওটা এমনভাবে সারা তার ব্যবহার শুরু হয়ে গেছিলো যে তখন পাটের ব্যাপারে যেটা হয়েছিল যে কৃষকের গলায় ফাঁস, এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। এদিকে আমাদেরও তখন ফাইবারাস র মেটেরিয়ালস নাই, কাজেই তখন সর্বসম্মতিক্রমে করা হয়েছিল যে না, এটা কিভাবে এটা এস্টাবলিশ করা যায়, গভর্নমেন্ট যেমন চাচ্ছিল আমরাও সেইভাবে, আমি নিজেই এই কাজের সঙ্গে সম্পূর্ণ জড়িত। এরপরে প্রিপারেশন অফ ইন্ডাস্ট্রিয়াল গ্রেড পাল্প ফ্রম জুট প্লান্ট, প্রিপারেশন অফ রেয়ন গ্রেড পাল্প ফ্রম জুট প্লান্ট, প্রিপারেশন অফ ব্লিচেবল পেপার গ্রেড পাল্প ফ্রম জুট প্লান্ট, study on the peroxide bleaching of mechanical pulp received from Khulna newsprint mill, এবং peroxide bleaching of chemical grade pulp produced from bamboo, wood and GJP, এগুলো কাজ করা হয়েছিল তখন। নেক্সট, গভর্নমেন্ট তখন সারা বাংলাদেশের যতগুলো মিল ছিল সেখানে কনজামশন শুরু হয়েছিল, প্রোডাকশন শুরু হয়েছিল। সুতরাং পৃথিবীর মধ্যে বলা যায় যে সবুজ পাট দিয়ে এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, দিস ইজ দ্য ফার্স্ট। এরপরে আমরা অনেক সমস্যায় পড়ছি। সেই সমস্যার মধ্যে হাই ময়েশ্চার কন্টেন্ট, তারপরে ওপেন স্টোরেজ রাখতে গেলে যে সমস্যা, লেস শিপিং পারফরমেন্স, লয়ার কুকিং পাল্পিড, লো ভলুমিনাস নেচার, স্লো পাল্প ওয়াশিং, প্রবলেমেটিক কেমিক্যাল রিকভারি, হারভেস্টিং উইদাউট ইউনিফর্মিটি। এটা থাকার কারণে তখন যে সমস্যা হলো, সেই সমস্যায় আমরা এই ধরনের সমস্যার কারণে আর এটা রান করতে পারে নাই। এরপরে জুট সেক্টর, জুট প্রোডাকশন ইন বাংলাদেশ 2009 থেকে 2019 পর্যন্ত এখানে দেখানো হয়েছে, মানে ইন লাখ বেলস, যে কোন বছরে কত কী অবস্থা, এটা আপনারা দেখছেন। প্রবলেমস, জুটের যে প্রবলেমস, রেটিং ইজ নট হোমোজেনিয়াস থ্রু আউট দ্য ফাইবার,
Bottom part of green jute plant has broader diameter, tedious and time-consuming rating due to bottom part of green jute plant. Loss of pectin are more than 95% in the top, 80% in the middle, and 70% in the bottom. Overrating are the causes of both fiber loss and strength properties. The weight percentage of jute cuttings generated each year about 20 to 30% of the total weight of the jute fiber. এটা জুটের ক্ষেত্রে যে সমস্যা ব্রিটিশ আমল থেকে শুরু করে আজও এগুলো রয়ে গেছে। এরপরে যেটা রেটিং ডেজ ভার্সেস ওয়েট অফ দ্য জুট ফাইবার প্রসেসিংয়ের সময় যদি যত বেশি দিন যাবে তত ইল্ড কম হবে, স্ট্রেংথ প্রপার্টিস কম পাওয়া যাবে। এগুলো একটা কমন ঐতিহাসিক ঘটনা, মানে এক্সপেরিমেন্টালি ভেরিফাইড যে বেশি যদি দিন লাগে তাহলে আমাদের ইল্ড কমে যায়। এরপরে বাংলাদেশের যে অবস্থায় যে পাটগুলো যে কৃষকরা যে পাট চাষ করে যে বিক্রি করলে সেখানে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন আছে, ওনারা এইভাবে ক্লাসিফিকেশন করে টপ, মিডিল, বি বটম, সি বটম, এক্স বটম। অ্যাকচুয়ালি কৃষক জানে না যে সে কোনটা চাষ করতেছে, এটা বিজিএ কর্তৃক এরা নির্ধারণ করে। স্পেশাল টাইপ, এ গ্রেড, বি গ্রেড, বিভিন্নভাবে গ্রেডিং করছে এবং এটার দাম আর আগের যে দাম কৃষক যে এটা বিক্রয় করে এটার মধ্যে বেশ পার্থক্য। টেক্সটাইল সেক্টর, prevalence of the raw material in textiles. A huge quantity of cotton and viscose are imported each year. Blended cotton production from low-grade jute is not possible. Production of dissolved pulp from jute cuttings is not solved. The dependency on cotton reduction is not possible by blending jute cotton options. এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বড় মানে মাতব্বর বা লিডার বলা যায় যে ইউনাইটেড নেশনস, ওনারা 2015 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটা করছিলেন এবং ক্লোজ করবেন 2030। এখানে যে বিষয়টা যেগুলো 17টা পয়েন্ট আছে তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা 4 নম্বর কোয়ালিটি এডুকেশন। কোয়ালিটি এডুকেশন যেটা ইউএসএ থেকে যেটা আসছে, যে ইনশিওর ইনক্লুসিভ অ্যান্ড ইকুইটেবল কোয়ালিটি এডুকেশন অ্যান্ড প্রমোট লাইফ লং লার্নিং অপরচুনিটিস ফর অল। কিন্তু আমাদের দেশের যে পরিস্থিতি, আমাদের দেশে দেখা যাচ্ছে যে এই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি যেটা, দ্য এডুকেশনাল পলিসি অ্যাডপ্টেড ইন 1835 বাই লর্ড ম্যাকলে, হিজ মোটিভ বিহাইন্ড দিস পলিসি ওয়াজ ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার but English in testes is in opinions, in morals and in intellect. এটা প্রভাব আমরা যারা লেখাপড়া করেছি এখনও যারা করতেছে সেই প্রভাবটাই রয়ে গেছে। এরা যে থিওরি বা যে ধরনের শিক্ষার ব্যবস্থা এই উপমহাদেশে সেই সময় করছিল, কারণ ওই ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় 10 জন 1823 সাল থেকে আরম্ভ করে এরা গবেষণা করছে যে শিক্ষা ব্যবস্থাটা কী হবে। তারা শিক্ষা ব্যবস্থা যেটা করছে সেটা তাদের মতো করে তাদের ফেভারেই করছে। কোয়ালিটি এডুকেশন ফ্রম ডিভাইন রুল, এখানে কোরআনিক একটা আয়াত আমি নিয়ে আসছি। অ্যাজ টু দি দ্য কোরআন ইজ বেস্টড আপন দি ফ্রম দ্য প্রেজেন্স অফ ওয়ান হু ইজ অল ওয়াইজ অ্যান্ড অল নোয়িং। এক্সপিরিয়েন্স সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমার যে অভিজ্ঞতা, আমি 2016 সালে ফেডারেশন অফ এশিয়ান কেমিক্যাল কংগ্রেস একটা সেমিনার হয় বাংলাদেশে, 39টা দেশ মিলায়, বাংলাদেশে প্রথম 2016 সালে। তখন আমি সেখানে আমার এই রিসার্চের উপরে আমি সেখানে প্রেজেন্টেশন দেওয়ার পরে ওনারা বললেন যে আপনি সরকারিভাবে ইমপ্লিমেন্ট করেন। তো সরকারিভাবে ইমপ্লিমেন্ট করার জন্য তখন আমি রীতিমতো চেষ্টা করি। জুট রিসার্চে যেমন যাই তেমন শিল্প মন্ত্রণালয়েও আমি আমার কাগজপত্রগুলো দিই। এই কারণে ইন্ডাস্ট্রিটা চালু হওয়া উচিত, কিন্তু হয়নি। কেন হয়নি? যে এই এডুকেশনাল পলিসির ক্ষেত্রে আমাদের যে গ্যাপ আছে সেটা
আমি তার একটা আমি যখন সুইডেনে ট্রেনিংয়ে যাই, নন উড পাল্পিং ওরা মোটেই ইন্টারেস্টেড না, ওদের ইন্টারেস্ট হচ্ছে উড পাল্পিং। তখন প্রায় সুইডেনের 17% ইনকামই আসতো এই পাল্পিংয়ের উপরে। তো তখন আমি নন উড পাল্পিংয়ের অ্যাডভান্টেজ যখন বলার পরে তারা তখন বাংলাদেশে অনেকগুলো টাকা পয়সা খরচ করে প্রজেক্ট দিছে। সেই প্রজেক্টের আলটিমেট রেজাল্ট হচ্ছে জিরো। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে বিদেশি যদি কোনো ফান্ড আসে, বিদেশি ফান্ড যদি আসে, সে টাকা ইনভেস্ট করে তার স্বার্থে, নট ফর আওয়ার। এই বুঝটা আমাদের দেশের খুব কম লোকেরই আছে বলে আমার মনে হয়, কারণ ফান্ড পাইলে তখন ওই ফান্ডের উপর নির্ভর করে বিভিন্ন দেশ ঘোরা আদার অন্যান্য, এটা আমি নিজেই উপলব্ধি করছি এবং আমি নিজেই তার প্রমাণ। এরপরে আমি এটা তো ওরা অনেক খরচ করছে, তাছাড়াও বিজেআরআই যেটা, তারপরে আইজেও যেটা ইন্টারন্যাশনাল জুট অর্গানাইজেশন যেটা ছিল, হেড অফিস ছিল ঢাকায়, কিন্তু ওটাও ট্রান্সফার হয়ে গেল। তারপরে এই আমাদের অবস্থা এমন হইলো যে শেষ পর্যন্ত ওটা চলে গেল ক্যালকাটায়। আমি তখন পিএইচডি কাজ করার জন্য চিন্তা করতেছি। তো ওরা যেটা দেখছি, আমি যেটা দেখছি যে যেখানে যে টাকায় খরচ করছে, অনেকগুলো স্টেপ নিছে, ঢাকা ইউনিভার্সিটি প্লাস বিসিআইসি প্লাস, এবং এটা কাজ করা হয়েছে নরওয়েতে ইউনিভার্সিটিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো সেখানে করছে। আবার এখানে ওয়ার্কশপ হয়েছে এই যেটা হোটেল শেরাটনে 2 দিন ব্যাপী, কি করা যায়, কিন্তু আলটিমেট রেজাল্ট কিছু না, কারণ তারা যে টাকা পয়সা দিছিল, খরচ করা হয়েছে, সবই হয়েছে, কিন্তু আউটপুট পাওয়া যায়নি। তো এখানে এই জায়গাটায় আমার যে উপলব্ধিটা আসছে সেটা হচ্ছে যে আমাদের যে 48 নম্বর সূরা আছে বিজয়, আলফাত, ভিক্টোরি, তো ওরা আমি একটা বই দেখলাম রবার্ট গ্রিনের পাওয়ার লিখে 48টা পয়েন্টে দিছে। সে 48টা পয়েন্ট আমি যেটুকু বুঝলাম, যেখানে তাদের স্বার্থের বিপক্ষে হবে সেখানে তারা এই স্বার্থটাকে তাদের অনুকূলে নেওয়ার জন্য তারা অনেক ইনভেস্টমেন্ট, কথাবার্তা বিভিন্ন রকম করে, এবং সেটা করছে। এটা আমি তার একজন সাক্ষী। সুতরাং এটা একটা বড় এখানে শিক্ষার ব্যবস্থার ব্যাপারে আমার যেটা অবজারভেশন, যে যারাই যে টাকায় খরচ করুক, আমাদেরকে চিন্তা করতে হবে এটা আমার লাভ কি, দেশের লাভ কি, জনগণের লাভ কি। ওরা কেন টাকা খরচ করবে? ওরা টাকা খরচ করলে তো ওদেরই লাভ। তো ওরা কি আমার জন্য কি টাকা খরচ করে? এই বিষয়টা আমি আমার কাজ করতে যেয়ে বুঝছি। ক্লাসিফিকেশন অফ নলেজ, এটা যেটা করছি, এটা আমি বুয়েট থর আরও বিভিন্ন জায়গায় করছি। ইগনোরেন্স, নলেজ, সায়েন্স, সুপার সায়েন্স, আল্লাহ মানে অল নয়ার অল ওয়াইজ। দিস ইজ দ্য ক্লাসিফিকেশন অফ নলেজ। যখনই কোরআনের কথা আসবে, নলেজের কথা আসবে, জ্ঞানের কথা আসবে, তখনই 14 নম্বর সূরার 1 নম্বর আয়াতেই দেখবেন যে মানুষকে আলোর দিকে ডাকা, অন্ধকার থেকে আলোর দিকে ডাকার জন্য বলা হচ্ছে। আমরা ছোটোকাল থেকে অনেক কথা শুনছি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। তো আলো আর জালো এই ক্ষেত্রে আমাদের বোঝার কনসেপশন কতটুকু আছে, আমার মনে হয় সবার মধ্যেই যে একই রকম আছে না, অনেক পার্থক্য আছে। এবং এখানে একটা যে আলো, এই যে 7টা কালার, যেটা 7টা, গোটা কোরআনের 7টা সাবজেক্ট আছে, আমি আর এগুলো এখানে আনি নাই। বিপজিওর যেটা দিয়ে 7টা যেটা, আচ্ছা প্লিজ লেটার অন ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চন। এরপরে আমরা যেটা আমরা ডিস্ট্যান্স যদি মাপি, যেটা হাবল যেটা মাপছে, যে ফার্স্ট রিজন, যে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, এগুলো এইভাবে আমি নিয়ে আসছি যে তার 7 আকাশের দূরত্বটা কিভাবে তার মাপছেন এবং সেইটার বিশালত্ব বোঝানোর জন্য। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কুরসি এবং 7 আসমানের ব্যবধান বা কি। তখন যেটা বলা হয়েছিল যে একটা মাঠের মধ্যে একটা আংটি থাকলে ওটা 7টা কুরসি, মানে 7টা আসমান, 7 আসমান, আর গোটা মাঠটা হচ্ছে কুরসি।
আরেকটা অন্যভাবে হাদিসে আসছে যে একটা ব্যাগের মধ্যে 7টা দিরহাম রাখলে ওই 7টা দিরহামটা হচ্ছে 7 আসমান, আর গোটা ব্যাগটাই হচ্ছে কুরসি। এটা আল্লাহর তার বরত্ব বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। এখানে আবার নিয়ারেস্ট পজিশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা সূরা কফের 16 নম্বর আয়াতে, যে আল্লাহ তাআলা একেবারে জগলার ভেইন যেটা আমাদের এরও নিকটে। সুতরাং আল্লাহ তাআলার পজিশনটা একদম নিকটে এবং সর্বোচ্চ, যেটা মেজার করার মতো না। প্রেডিক্টেবল। আমরা সৃষ্টি রহস্য যদি আমরা করতে যাই, তাহলে আমাদেরকে প্রেডিক্টেবল নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে যে পৃথিবীতে যত কিছুই আবিষ্কার হয়েছে কিনা তার প্রেডিক্টেবলে যে সেই সমস্ত এলিমেন্ট, সেই এলিমেন্টের যে পজিশন, এটা সায়েন্টিফিক্যালি খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীটাকে বোঝার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য। এবং কেউ যদি খেলাফতের দায়িত্ব দিতে চায় তাহলে তাদেরকে এগুলো ভালোভাবে বুঝতে হবে। আমি এখানে একটা মেসেজ নিয়ে আসছি, গ্রেট টেকনিক্যাল মেসেজ ফ্রম আল কোরআন ফর জিরো এমিশন অফ CO2। আমরা এখন বর্তমান ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক মিটিং হচ্ছে। এবং আমেরিকা 2003 সালে বুশ প্রায় $1.2 বিলিয়ন ওরা ইনভেস্টমেন্ট করছিল, যে যাতে সৌদির উপরে, যাতে অয়েলের উপরে ডিপেন্ডেন্সি কমানো যায়। এই কমানোর জন্য তারা অনেক টাকা খরচ করে এবং অনেক কিছু করছে এবং এখন অনেক দূর অগ্রসর হয়েছে। কিন্তু আমরা যারা কোরআন যে বলছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ফুজ্জিরাত অ্যান্ড সুজ্জিরাত 2 টার্মস। এখান থেকে যে একটা জিরো এমিশন, যে CO2 জিরো এমিশন যে আমরা অনেক প্রোডাকশন দিতে পারি, সেটা দেখেন যে ওই যে হাইড্রোজেনের বার্নিং যে কত কিলো, এগুলোর থেকে অনেক বেশি। এখানে ওই অ্যানুয়াল কার্বন ডাইঅক্সাইড ইমিশন ফ্রম ওয়ার্ল্ড ওয়াইড, যেটা আমি এখানে নিয়ে আসছি, যে আমরা তো কোরআন নিয়ে যেভাবে পড়াশোনা করি সেটা নিয়ে তো আর এগুলো নিয়ে ডিল করা সাধারণত হয় না। নিউমেরিক্যাল কনসেপ্ট অফ অ্যারাবিক লেটার, এটা নতুন, আমি যেটা গবেষণা করছি দীর্ঘদিন ধরে। কারণ কোরআন কোথায়? বালহুয়া কোরআন মাজিদ ফি লাউহিম মাহফুজ। আমরা এটাকে ওই লোহে মাহফুজে যে ছিল, তার যে অত উচ্চতা, তার যে প্রত্যেকটার যে ভ্যালু, তার প্রত্যেকটার যে এগুলো নিয়ে আমরা খুব বেশি একটা চিন্তা কেউ করছে বা কেউ বলে বলে আমার মনে হয় না। সুতরাং এখানে যে এই যে কথাটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জনগণকে জানায় দিচ্ছেন যে তোমরা নিজে বাঁচো, হালকে বাঁচাও এবং আগুনের থেকে বাঁচাও তোমরা তোমাদের পরিবারদেরকে, যেখানে আগুন হবে, মানে কি মানুষ এবং পাথর হবে যেখানে আগুন। সুতরাং এইটার পজিশনাল, এটা 114টা লেটারই ব্যবহার হয়েছে গোটা কোরআনে, 114টা সূরা। আবার মুস্তাকিম আমরা প্রত্যেক দিনই বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিমের যে পজিশনাল ভ্যালু, যে আরবি অক্ষরের কোন জায়গায় কোনটা, এটা যোগ যদি করা যায় দেখা যাচ্ছে যে 114। মুস্তাকিমটা 114, অর্থাৎ গোটা কোরআনটাই বুঝতে হবে, অথবা সূরা নাসও বুঝতে পারেন। আবার আমরা যারা কেমিস্ট্রি বা বায়োকেমিস্ট্রি বা যেটাই না করি না কেন, ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা পিরিয়ডিক টেবিল অনুযায়ী, বেসিস অনুযায়ী যদি আমরা হিসাব করি, তাহলে আসবে 100। ওই যে কার্বন 40, তারপরে ক্যালসিয়াম 40, 12, তারপরে 48, দেখা যাচ্ছে যে 100। আসলে সৃষ্টির ক্ষেত্রে একটার সাথে আরেকটা রিলেশন আছে, কিন্তু এই জাতীয় কাজ খুবই কমই করা হয়েছে। আল কোরআন, এখানে আমার ভারতের 9ম প্রেসিডেন্ট শঙ্কর দয়াল শর্মা, উনি কোরআন নিয়ে একটা কবিতা লিখছিলেন। আমার কাছে খুব মনে হয়েছিল যেন উনি ডেপ নলেজ ওনার। উনি বলছিলেন যে, হিন্দিতে লিখছে যে আমল কি কিতাবটি দোয়া কি কিতাব বানায় দেয়। বলছে কাজ করার বিষয়, কোরআনটা ছিল কাজ করার, অ্যাকশন, কিন্তু দোয়ার কিতাব বানায় দিয়েছে। এরপরে বলছে সমঝনে কি কিতাবটি পড়নেকেও কিতাব বানায় দেয়। এটা ছিল উপলব্ধির বিষয়, পারসেপশন, রিয়েলাইজেশন এর বিষয়, কিন্তু এটা পড়লেই হয়ে গেল। এবং আরেকটা যেটা কথা বলছিল, যেটা আমার কাছে খুব আরও বেশি ইন্টারেস্ট মনে হয়েছে, যে তস্কিরে কায়নাত 10 দিনে আয়াতি সিরেফ মাদ্রাসা কো নিসাব বানায় দিয়া। তার মানে বলছিল যে এটা আসছিল সৃষ্টির রহস্য
সম্পর্কে জানার জন্য, কিন্তু এটা আসছে কিসের জন্য? এটাকে মাদ্রাসার একটা নেশাব বানায় দিছে। সুতরাং এইটা সেই জন্য আমি আল কোরআনের 114টা বর্তমান ওয়ার্ল্ডে, ইভেন যদি আল আজহার বিশ্ববিদ্যালয়ে দেওয়া যায় তাহলে 4টা মাযহাবকে স্বীকার করে নিয়েই তাকে ওখানে ভর্তি হইতে হবে, আমি যেটা শুনছি। তো আমি কোরআনটাকে 114ও না, এখানে আমি কেন এই কথাটা নিয়ে আসছি? এই কথাটা এই জন্য নিয়ে আসছি যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক লাঠি দিছিলেন, ওই লাঠি দিয়ে একবার জাদু মোকাবেলা করছেন, তার জনগণ পানি চায়, পাথরের উপরে বাড়ি মারছেন, তারা যখন শোনে না, এরপরে পানির উপরে দিলে রক্ত হয়েছে, বিভিন্ন পরীক্ষা হয়েছে, ওই আশা। তাহলে আমাদের তো আরও এরকম লাঠি দেন নাই বা এরকম কোনো কিছু দেন না, তাহলে কী দিছেন? কোরআন দিছেন। কোরআন যখন দিছেন তখন সেই কোরআনের যে 114টা সূরার এটা কতভাবে ব্যবহার করা যেতে পারে, কি করা যেতে পারে, কোথায় কেন কিভাবে ব্যবহার হয়েছে, এই বিষয় নিয়ে আমি কোথাও সেই ধরনের কথা আমি আজ পর্যন্ত শুনি নাই। তো আমি এখানে এইভাবে ভাগ করছি। বিশেষ করে এই যে 14 কিভাবে আসে, 44 কিভাবে আসে, 4, 6, 68, এই যে ফিকহ শাস্ত্র, যেটা ফিকহ শাস্ত্র দ্বারা মুক্তি হয়, এই মুক্তি হলে তো ওই যে ফিকহ, এখানে এটাও আপনার পজিশনাল ভ্যালু 68, ইয়াস্তুরু যে লেখা ওটাও ইয়ে, এবং কলম দিয়ে যে লেখে এটারও পজিশনাল ভ্যালু হচ্ছে 68। এখানেই মুসলিম উম্মার মধ্যে বোঝার ক্ষেত্রে বা আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কিছু ডিফারেন্স আছে। আমি 14 যেটা দিছি এটা অনেক বড় বিষয়, মানে এখানে যে কোনো একটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে এটা অনেক সময়ের ব্যাপার, আমার তো সেইভাবে ইয়ে না, আমি জাস্ট একটু ইয়ে করছি। সদ মানে 14 নম্বর অক্ষর, এই যে রব, বাবা, যেটাকে ওরা ইংরেজরা ইয়েকে করছে লর্ড, আমাদের দেশে জনগণ যখন ওই বিচারপতির কাছে যায় বলে মাই লর্ড, আসলে মাই লর্ড টার্ম যদি আমরা যেভাবে সালাতের মধ্যে ইয়াকা নাবুদু বা ইয়াকা নাস্তাইন এর যেভাবে বলি, আর দায় মাই লর্ড যদি বলা হয়, আল্লাহ পাক 6 দিনে সব কিছু সৃষ্টি করছেন, গোটা কোরআনে 7টা আয়াতে আছে। অ্যারাবিক লেটার নুন, এই নুন দিয়ে আমাদের ঢাকা মানে ইউনিভার্সিটিতে 25 জন আছে কি সিনেট মেম্বার। নুনটা এমন যে এই নুন দিয়ে এই যে নুন হচ্ছে পজিশনাল ভ্যালু হচ্ছে 25, সুতরাং এই 25 দিয়ে অনেক ব্যাখ্যা আছে, কোরআনিক ব্যাখ্যায়, অন্য কোথাও অন্য কোনো ব্যাখ্যা না। চ্যাপ্টার নম্বর 1 অর্থাৎ সূরা ফাতিহায় 25টা শব্দ আছে, 107-এ 25টা শব্দ আছে, চ্যাপ্টার 84 যেটা ওটাতে 25টা আছে, চ্যাপ্টার 25 যেটা আয়াত নম্বর 77, মানে ওই যে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য। এরপরে ওইটাই 2 টু দি পাওয়ার 5 যেটা, বা 32 মানে কি 2, 5 মানে 2 টু দি পাওয়ার 5 ডিভাইড 2, 7, 5, 7, এই যে 32-এর 7। এই যে একটা চ্যালেঞ্জ যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্যই সারা আমাদের সেই ধরনের কোনো গবেষণা বা কাজকর্ম হয় কিনা জানি না। এরপরে যে এখানে 10, 2 × 5 মানে 10, চ্যাপ্টার 10, ওয়ার্ড নম্বর 10, আয়াত 3, সবচেয়ে কম সংখ্যক শব্দ দিয়ে যে সূরা বা চ্যাপ্টার আছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 108। 108 নম্বর মানে হচ্ছে আমাদের যেটা সূরা ইখলাস তো নয়, ওটাকে বলা হয় সবচেয়ে সূরা ইন্না আতওয়াইনা কাল কাউসার, সূরা কাউসার, সবচেয়ে এর থেকে নিচে আর নাই। আর তারপরে যারা পরকালকে বিশ্বাস করে না তারা হচ্ছে তাদের যে ধ্বংস হবে 10 বারই আছে। এরপরে 7-এর ব্যাপারে তো আরও আছে, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আজিম। এরপরে সদ যেটা, ওই যে পৃথিবীতে মানুষ 2 ভাগে বিভক্ত, পৃথিবীতে মানুষ 2 ভাগে বিভক্ত। একটা হামদ প্রশংসা করার ক্ষেত্রে কেউ রিয়েল ঠিক যাকে প্রশংসা করার দরকার তাকেই করে, আর কেউ আছে ঠিক তা করে না। এখন আমার যে পিএইচডির যে বিষয় এবং গবেষণার যে বিষয় সেইটাই মাঝখানে কথাগুলো একটু আসছে বিদায় অনেকে মনে করছে যে লাইনচ্যুত হয়েছে, আসলে আমি লাইনচ্যুত হই না। আমি আসি লেটার অন, আমি এখন আসতেছি।
আসবে 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 প্লিজ ওয়েট লেটার অন আই উইল এক্সপ্লেন ডিটেলস একটু আমাকে একটুখানি কয়েক সেকেন্ড লাগবে বলতে। তো এখন বললে হবে কি তাহলে আমাদের বললে সুবিধা হবে, আমাদের আরেকটু ক্লারিফাই, মানে আপনার সুবিধা হবে। আমি সারা বিয়াদবি নেবেন না। আই এম সরি টু ইন্টারাপ্ট ইউ। তো আজকে কি ছিল আমাদের সেমিনারে, যে টাইটেলটা ছিল এক্সপ্লোরেশন অন দ্য এডুকেশনাল সিস্টেম অফ দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাচিভমেন্ট অফ ইনোভেটিভ ইকুয়েশন। স্যার মে আই আস্ক এই জাস্ট স্টার্টিং দ্যাট পয়েন্ট জাস্ট আমি একটু দেরি করে এসেছি, তো এসে দেখলাম জুট, এরপরে এসে কোরআন হচ্ছে, মানে ইন ভিউ অফ অ্যারাবিক অর জুট অর সামথিং লাইক দিস। সমস্যা পর্যন্ত দেখছেন, সমস্যা কি কি আছে পাল্পিংয়ে, তারপরে ওগুলো দেখছেন কি না? এডুকেশন সিস্টেম আসবে তো, এডুকেশন সিস্টেমের কারণেই তো আমরা তো জানি না, বুঝি না। আচ্ছা, ওকে। প্রি হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স অফ জুট, আমার পিএইচডির যেটা টপিকস আছে জুট নিয়ে। দ্য বেস্ট সোর্স অফ জুট ইন দ্য ওয়ার্ল্ড ইজ বেঙ্গল ডেল্টা প্লেন ইন দ্য গ্যাঙ্গেস ডেল্টা, মোস্ট অফ হুইচ ইজ অকুপাইড বাই বাংলাদেশ। এটা আই থিঙ্ক যেটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সে প্রায় এই যে ব্রিটিশ তাড়ানোর ক্ষেত্রে এবং তারপরে পাকিস্তানিদের তাড়ানোর ক্ষেত্রে এই যে পাটের একটা ভূমিকা ছিল। আমার পিএইচডির কাজও ছিল এখানে আল কোরআনে প্র্যাকটিক্যাল গাইড ফর হিউম্যানিজম, এটার উপরে দিয়ে যদি আমি কোনো পিএইচডি বা গবেষণা করতে চাই, এটা কোনো ইউনিভার্সিটি দেয় কিনা আমার জানা নেই, বাট আল কোরআন এ প্র্যাকটিক্যাল গাইড ফর হিউম্যানিজম, দিস ইজ মাই মেইন টপিক। So this is the book in it is guidance sure without doubt to those who fear Allah. এই যে হেটেরোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্সের কারণে যে ক্ষতিগ্রস্ত যে জুট মিল, জনগণ, তারপরে নন পিপল ক্যারেক্টার, কিন্তু আল্লাহ বলছেন যে ওটা তো হাসানা, সুতরাং এখানে তো বলতেছে যে গাইডেন্স শিওর, এটার মধ্যে কোনো ভুল নাই। তারপরে খুব সুন্দরভাবে যেটা হয়েছে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা জিনিস। তারপরে যেটা ইট ইজ হি হো হ্যাজ টট দ্য কোরআন, আর এটা হচ্ছে 55:2, আর টট ম্যান দ্যাট হুইচ হি নিউ নট, যা জানতো না। কোরআনটা কেন আল্লাহ বলছেন যে এটা সে যা জানতো না, জানার জন্য এই কোরআনটা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। তো এটা মানে নিউ নলেজ, নতুন সমস্যা এবং সমস্যার সমাধান, নট অনলি দিস কেস, ইন অল কেস, সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা কি করতে পারি। এইটা আমার ওই পিএইচডির যে আমি কি কাজ করছিলাম সেটা আমি এখন আসছি আমার মেইন যে বিষয়। দ্য হেটেরোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রিন জুট প্লান্ট ইজ দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন হুইচ ইজ সিক্রেট নলেজ। এটা কেন উপরের দিকে বেশি হয়ে যায়, রেটিং মাঝে কম হয়, নিচে আরও কম হয়, এটা কেন হয়, কী কারণে হয়, অনেক গবেষণা ব্রিটিশ আমল থেকে হয়েছে, কিন্তু কোনোটাই সলভ হয় নাই। আমার পিএইচডি কাজ আমি ওই এই যে ইনভিজিবল যে সমস্যা, এই ইনভিজিবল সমস্যার জন্য আমি কিভাবে কাজ করা যায়, সুইটেবল হারভেস্টিং স্টেজ অফ গ্রিন জুট প্লান্ট ফর ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কেমিক্যাল গ্রেড পাল্প বাই ক্রাফট প্রসেস, হাই yield semi-chemical sulfide and alkaline sulfide anthraquinone methanol pulping of whole green jute plant, effect of alkalinity on the alkaline peroxide mechanical pulping of green jute plant, production of good quality jute fiber and reduction in reading time. এই যে ইনভিজিবল ডিজাইনটা কি ওইটা বের করার জন্য আমি এইভাবে কাজ করছি। আমার পিএইচডির কাজ কোনো জায়গা থেকে সিলেকশন করে দেয়নি, বা কোনো ভেরিয়াস পার্ট অফ গ্রিন জুট প্লান্ট অ্যান্ড কম্পারিজন উইথ ব্যাগাথান মুলি ব্যাম্বু। এটা দেখেন আপনি, এখানে দেখা যাচ্ছে যে বটম পার্টে যেটার দাম সবচেয়ে কম সেটাতে আলফা সেলুলোজ সবচেয়ে বেশি টপ এবং মিডল থেকে, এরপরে ব্যাগাস বা মুলি ব্যাম্বোর থেকেও বেশি। সুতরাং সেলুলোজের দিক দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে আমি সবচেয়ে বেশি পাইছি। এরপর ইফেক্ট অফ হেটেরোজেনিটি ডিউরিং ক্রাফট পাল্পিং অফ গ্রিন জুট প্লান্ট, এই যে হেটেরোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স এইটা কেন, তো এইটা আমি আলাদা আলাদাভাবে একই টেম্পারেচার, প্রেশার, কেমিক্যাল সব কিছু রেখে এখানে আমরা কাজ করছি। তাহলে দেখা যাচ্ছে টপে ক্রাফট পাল্পের ইল্ড কম, মিডলে একটু বেশি, বটমে সবচেয়ে বেশি, এবং দেখা যাচ্ছে যে স্ট্রেংথ প্রপার্টিতেও বটমে সবচেয়ে বেশি টপ এবং মিডলের থেকে। সুতরাং এটা একটা গুড সিগন্যাল ফর পাল্পিং, যেটা
রেটিংয়ের ক্ষেত্রে যেটা প্রবলেম, কিন্তু পাল্পিংয়ের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে অ্যানালাইসিস করে যে এটা বেস্ট। এরপরে আমি একটা বটম পার্টকে আমি কাটি নাই, আর বাকিগুলো কাটছি, কেটে আমি রেটিং করছি। তো দেখা যাচ্ছে যে আমার ওই বটম পার্ট কাটার ফলে বান্ডেল স্ট্রেন্থ দেখা যাচ্ছে যে এই যে প্রথমটা যেটা 13 দিন, মানে যেটাতে আমি বটম পার্ট কাটি নাই, সেটার স্ট্রেন্থ প্রপার্টিস থেকে দেখা যাচ্ছে যে অন্যগুলো সবগুলোই বেশি। সুতরাং এটা একটা পজিটিভ ইফেক্ট। এটা আমার যে গবেষণার যে বিষয়টা ছিল, কারণ এটা যে বটম পার্ট কাটলে কী হয় এটা তো জানা ছিল না, কিন্তু আমি যখনই আলফা সেলুলোজ বেশি বটমে, তখনই ওইটা করার পরে আবার আমার পাটের ক্ষেত্রে পাট ব্যবহারের ক্ষেত্রে কি হবে সেটার করার পরে দেখা যাচ্ছে এখানে একটা পজিটিভ রেজাল্ট। এটা যেটা আমি যে রবিউল কনস্ট্যান্ট যে বের করছিলাম, এখানে যে ল্যাঙ্গুয়েজটা একটা আছে, যে কোরআনিক ওয়ার্ডস অ্যান্ড ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ মেক এ ব্রিজ টু ফাইন্ড আউট এ লিটিল মিস্ট্রি অফ ক্রিয়েশন। এই যে ক্রিয়েশনের যে ইন্টিউটি অফ ক্রিয়েশন, এটার রেট অনেক বেশি, সেই জন্য ওটার থেকেও মুক্ত হব। হ্যাঁ, এটাও আমার গবেষণার মাথায় ছিল। তো সেটাকে করার জন্য আমি যেটা ব্লেন্ডেড কটন যেটা করছি, ওগুলো আবার আরও অনেক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটা হচ্ছে লো গ্রেড জুট কনভার্টেড টু ব্লেন্ডেড কটন অ্যান্ড ইয়ার্ন স্যাম্পল। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেটা আমি করছি এবং অনেকগুলো করি আবার বিক্রি করা হয়েছে। এখানে the creator of man with his infinite wisdom preserve all things on record, it just that we do not know his mechanism of storing things. দেখেন সেলুলোজের মধ্যে ওইস গ্রুপ, অক্জ গ্রুপ, এই যে বিভিন্ন রকম গ্রুপ যে আল্লাহ পাক রেখে দিয়েছেন, এই কোন মেকানিজমে রেখে দিয়েছেন, এটা তো মানে একটা বিরাট বিশাল একটা বিষয়। আমরা তো গবেষণা করি, কিন্তু ওইটা আর আমরা সাধারণত মাথার মধ্যে ওইটার চিন্তা খুবই কম করি, কারণ ওইভাবে লেখাপড়া তো আমাদের তো খুব কমই শেখানো হয়েছে। এরপরে একাডেমিক গ্যাপ বিটুইন দ্য নলেজ সায়েন্স, সুপার সায়েন্স অ্যান্ড দ্য ল অফ নেচার। এই যে আমাদের 4 নম্বর যেটা ল অফ কজ অ্যান্ড ইফেক্ট, এই যে নিচেরটা হয় না, উপরে বেশি হয়ে যায়, নন স্টেবল ক্যারেক্টার, এগুলো কজ অ্যান্ড ইফেক্ট দিয়ে বা এই যে এগুলো দিয়ে তো ওইভাবে অ্যানালাইসিসকে করছে বলে আমার জানা নাই। এগুলো খুলে একটা না, অনেক ক্ষেত্রে এগুলো করা যেতে পারে। হোয়াই রবিউল কনস্ট্যান্ট ইন ইনোভেটেড ইকুয়েশন, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি রবিউল কনস্ট্যান্ট কেন লাগাইছেন, আরও তো এটা কি আপনার ইয়ের জন্য? আসলে না, আসলে গবেষণা করতে যে দীর্ঘ বছরের পর বছর গবেষণা করতে যেই এটা আসছে, এটা একটু করি যে দ্য হেটেরোজেনিটি অফ গ্রিন জুট প্ল্যান্ট ইজ দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন। দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন ইজ অ্যান ইন্টারনাল ইনভিজিবল ডিজাইন হুইচ প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর ইটস ইন ইউজেস অফ ভার্সেটিলিটি। ক্রিয়েশন অফ গ্রিন জুট প্ল্যান্ট ইজ বেসড অন ট্রুথ অ্যান্ড উইজডম। একদম যা আল্লাহ বলছেন যে সব আসানা, একদম সর্বোত্তম, সেটা ট্রুথ, এবং সেটার প্রুফ আমি দেখাইছি। দ্য ভেরিয়াস ইন্টারাকশন অফ ম্যাটার স্পেশালি গ্রিন জুট প্ল্যান্ট ইন নেচার, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ওয়েস্ট অর রিডান্ডেন্ট। কোনোটাই আপনার ফেলাই দেওয়ার মতো না। মোরওভার অল ফর্মস অফ লিভিং অ্যান্ড নন লিভিং ম্যাটার ডিসপ্লে মাস্টার ডিজাইন। Master design of heterogeneity which already faces long time as technophobia instead of techno-economic solution. এই জন্য আমি 4টা পয়েন্ট দিছি, যে অ্যাপ্রোচ, বেনিফিট, কম্পিটিশন এবং ডিমান্ড বা নিডের জন্য ABCD দিয়ে আমি এটা দেখাচ্ছি যে আসলে আমার যে ইনোভেশনটা কীভাবে করবে। এক্সাম্পল সুপার সায়েন্স, যেটা আমার যে আরপি মানে রবিউল পেপার যেটা যে ইকুয়েশন, এটা প্যাটেন্ট হয়েছে এবং অ্যাজ পার প্যারিস কনভেনশন অনুযায়ী 184টা দেশ হচ্ছে এগুলার ইন্টেলেকচুয়াল প্রপার্টির বাংলাদেশ 1995 সালে বোধহয় মেম্বার হয়। তো এইটা ওই যে কোরআনের আয়াত দিয়ে দিছি প্রুফ। সুতরাং এটা থিওরিটিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল। এরপরে E=mc², এটা প্যাটেন্টেবল না, আইনস্টাইনের যে ফর্মুলা, কারণ ওখানে প্রোডাক্ট নাই, যার কারণে তার ওইটা হবে না, এবং ওই আলোকেই আমাকে প্রায় 1 বছরের মতো দেরি করছে প্যাটেন্টটা পেতে। এবং এখানে দেখে যে লাইট আপন লাইট, এই যে C², এটা কোরআনিক ল্যাঙ্গুয়েজ, সূরা নূরের 35 নম্বর আয়াতে শেষ। আর এরপরে এক্সাম্পল সুপার সায়েন্স, এই যে কীভাবে ভূমিকম্পে লোকজন মারা গেছে, কোরআনে তার আছে, এগুলো আমার এটা সুপার সায়েন্স।
এরপরে বাংলাদেশে যেটা মিনিস্ট্রি অফ জুট এগ্রিকালচার, আমি বিভিন্ন ঘুরে ঘুরে দেখছি, এটা কেওয়াস থিওরি, মানে সবাই সবার একজন আরেকজনকে দোষ দেয়। আমি বলছি যে এই যে কেন এই ধরনের ঘটনা ঘটে, একজন আরেকজনের উপরে দোষ চাপাই শেষ করে। ইন্ডাস্ট্রিয়াল স্কেপ অফ প্রফেশনালিটি কনস্ট্যান্ট, আমার অনেকগুলো ইন্ডাস্ট্রি আমাদের আগামীতে হওয়ার রয়েছে। ব্লেন্ডেড কটন, ডিজল পাল্প, হাইড্রক্সি প্রোপাইল, মিথাইল সেলুলো, আইড্রপস, এগুলো এইসব ইন্ডাস্ট্রিগুলো এই ইকুয়েশনের উপরে, রবিউল কনস্ট্যান্টের উপরে আমাদের করার প্রবাবিলিটি সামনে রয়ে গেছে। ইকোনমিক বেনিফিটস ফ্রম দ্য রবিউল কনস্ট্যান্ট, এই যে আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস স্যাটিসফাইড ফ্রম দ্য রবিউল কনস্ট্যান্ট, এখানে দেখেন একেবারে এই ইকুয়েশনটা, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা আমেরিকা যেটা দিচ্ছে, যেটা বলছে, সেগুলো সব সাইড কভার করে যাচ্ছে। এগুলো এই একটা দিয়েই অনেক বোঝানো, অনেক ইকোনমিক্যাল অ্যানালাইসিস আদার অন্যান্য করা যেতে পারে। সুতরাং এটাই আমার লাস্ট একটা ডায়াগ্রাম। থ্যাংক ইউ ফর অ্যাটেনশন। ওকে, will be very good innovation equation having some mathematical formulation, and we'll have some constant. So can you explain me what is the Robiel constant and how did you estimate the constant from the perspective of science? yes, মানে cellulose content in bottom part, middle part and top part, cellulose content and the pulp yield, strength properties, as well as after cutting bottom part, the strength properties and the quality of the jute it goes. Here is some relation. The loss of jute cutting means before harvesting, before rating, cutting bottom part means some fiber loss. This loss is directly proportional to the paper making pulp. Yes. ফাইবার আপনার রেটিং যে ফাইবারটা হয় আমাদের সম্প্রদায় এর প্রায় 5 মিটার লং, তো বটম পার্ট অ্যাকচুয়ালি টোটাল দুইটা পিওর দুইটা আপনার রেটিং যেটা একেবারে সফট উপরে পাশে হলো সেলুলোজ, পিওর পাল্প হলো সেলুলোজ, আর বটম পার্ট হার্ড থাকে না আমাদের জি, রেটিং করে ওর ভিতরে আছে সেলুলোজ প্লাস লিগনিন প্লাস পেকটিন, মানে বটম পার্টের লিগনিন পার্ট এবং পেকটিন পার্টটা বেশি বলে ওইটা সবচেয়ে হার্ড, ওই জন্য ওটাকে কেটে ফেলা হয়, এটা বলে জুট কাটিং, এটাকে জুট কাটিং। এখানে সেলুলোজের পরিমাণ পিওর সেলুলোজের কম পড়ে। আমি যেটা বলতে চাচ্ছি যে একটা পার্টের লেন্থ যেটা, এখানে লিগনিন আছে, এখানে পেকটিন আছে, এখানে সেলুলোজ আছে, এখানে লিগনিন আছে, এখানে পেকটিন আছে, এখানে সেলুলোজ আছে, এখানে কম লিগনিন, এখানে কম লিগনিন, এখানে কম পেকটিন, উপরের পার্টে পিওর সেলুলোজ। পিওর সেলুলোজ সবচেয়ে এক্সপেন্সিভ, সব ভেলু যেটা ফাইন কটন তৈরি হয় ইত্যাদি। সেলুলোজ ইজ দ্য ম্যাটার ফর পাল্পিং এর জন্য পিওর পাল্প হলো সেলুলোজ। যেটা পেপার হয়, এই পেপারটা, এই যে আমাদের পেপার, এটা 100% কম্পোজিশন হলো পিওর সেলুলোজ, এটা পাল্প থেকে তৈরি। মানে এই পাল্পটা যদি জুট থেকে তৈরি হয়, এটা পাল্প করতে হবে। আবার প্রথম যে জুটটা, সেটার মধ্যে কম্পোজিশন অফ মেটাল কয়েকটা কম্পোনেন্ট, পিওর হলো সেলুলোজ, আর এর মধ্যে আছে পেকটিন, এর মধ্যে আছে লিগনিন। ওই লিগনিন আর পেকটিনকে সরাতে হয় বাই ওই পারসাইড ট্রিটমেন্ট করে, ওটা ট্রিটমেন্ট করে আলটিমেটলি। তারপরে যে দুইটা পার্ট যে জায়গায় পার্ট যে রেটিং করে, যেটা এই রেটিং প্রসেসে হয় কি, ওই মাইক্রোঅর্গানিজম এগুলো দিয়ে করে, ওই কিছু কিছু ওই পেকটিন সরায়। মাইক্রোঅর্গানিজম চেঞ্জ করে করা যায় কিনা? মাইক্রোঅর্গানিজম চেঞ্জ করে ওই সাইডটা আমি যেটা বলছি, বাংলাদেশ ইনস্টিটিউটে বর্তমানে অনেক কাজ হচ্ছে, এই গবেষণা হয়েছে। এই দুধ থেকে পাল করা এই অনেক পুরোনো ব্যাপার। আমাদের দেশে দুধ প্রোডাকশন যেহেতু এটা এদিকে দিবে না, এদিকে দিবে অনেক ব্যাপার, কিছু কিছু কাজ হয়েছে। দুধ থেকে কিছু পাল করার জন্য পেপার
দূর থেকে পাল্প তৈরি করা, পেপার তৈরি করার প্রজেক্ট আমাদের দেশে আছে, ছিল আছে। However, ওনার যে কাজটা আমি এটাতে আসি সেটা যেহেতু যে heterogeneity in the jute land, jute fiber heterogeneity. Heterogeneity means it is fiber, it is pectin, it is lignin, it is pectin, it is cellulose. We have to get the pure cellulose, pure pulp. হ্যাঁ, এই যে heterogeneity composition উনি এখানে দেখাইছে যে আমি যদি বুঝে থাকি উনি heterogeneity মানে due to layer pectin এখানে lignin সবচেয়ে বেশি, তার lignin কম, confidence of lignin towards higher side of pure cellulose. And this is the combination of pectin, lignin and cellulose. এটাকে মনে হয় আপনি একটা মানে ইকুয়েশন বা এবং ওই বিভিন্ন পার্টের বিভিন্ন পোর্শন দিয়ে ক্যাটাগরিটা বিভিন্ন ইউজ করেন, একটা হবে পিওর পাল্প হয়তো কোনো আপনি কটন বানালেন, এরপর একটা আপনি আর একটু লেস কটন, একটু রাফ কটন ফাইবার বানালেন, রাফ পেপার বানালেন। যেমন বাংলাদেশ জুট ইনস্টিটিউট জুটন বলে, জুট প্লাস কটন ওরা ব্লেন্ড করে জুটন তৈরি করে অনেক অনেক প্রোডাক্ট ফাইবার বানাচ্ছে। আমার এই ভাই যে কাজটা করছে যে বিভিন্ন কম্পোনেন্ট বেশি লেন্থ অফ জুটের বিভিন্ন কম্পোজিশনটা কি, এই যে ডাইভার্সিটি নিয়ে উনি আল্লাহ তাআলার কোরআনের সাথে বিভিন্ন আয়াত, ওখানে যে ডাইভার্সিটির মধ্যে আবার ইউনিটি আছে বা প্রোডাক্ট আছে, কোয়ালিটি আছে, ওগুলো আমি বুঝি না। However, ওনার কাজের দর্শনে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে জুটের কম্পোজিশনের ডিফারেন্সের জন্য বিভিন্ন কোয়ালিটি হতে পারে, বিভিন্ন ফাইবার হতে পারে, কম্পোজিশনটা দিন দেন, তাই না? জি। আপনার সেলুলোজ, বটম পার্ট ম্যাক্সিমাম সেলুলোজ। না আমি ভুল বলছি, সরি। এই প্লিজ সি দিস ডায়াগ্রাম, এটা আমার নিজের করা। এখান থেকে আপনার ওই টপ আলাদা আলাদাভাবে কেটে পাল্পিং করা হয়েছে। লিগনিনটা একটু সরে যেতে হবে, এই জন্য হার্ড, প্রথমটা হার্ড ডিউল কন্টেন্টটা ওর লিগনিন না, যাই হোক আমার তো নিয়ে নাই, তবে কাজটা ইন্টারেস্টিং, আমার কিন্তু আপনার ইন্টারেস্টিং, উনি 60 ঘন্টার সাথে ওনার এই মিলাইছেন, ওনাকে কনস্ট্যান্ট ডেভেলপ করতে দিয়েছেন, তারপর কিন্তু ফাইবারের কম্পোজিশন যেরকম গ্রেডিয়েন্ট with respect to the composition of again pectin and lignin and cellulose. Cellulose is the pure component of jute process. Thank you, sir. If you have any other question or comment, you can ask. I would like to know the value of Rubel constant. What is the value of Rubel constant? The constant? Yes, simple. Yes. When you produce pulp, paper making pulp, then there are so many pulp, industrial grade, chemical grade, semi-chemical grade. In case of chemical grade, then are directly proportional to the fiber loss. That is 1, exact 1.0, almost 1. And slope is one. G, 1. What is the unit for that? Yeah. What is the unit of Rubel constant? There are different constants having different units. So you say R সমান RP and divided by delta FL, both are unit. Say empty. So dimensionless. Yes. Okay. এটা মানে আমাদের সেকেন্ড প্রোগ্রাম, আমাদের ফার্স্ট প্রোগ্রামটা ছিল বিজনেস ফ্যাকাল্টিতে, সেখানে আবার ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কোলাবোরেশন, ওইটা খুবই ভালো প্রোগ্রাম হয়েছিল। ওইটাতে আমরা সেই প্রোগ্রামটা ঠিক আপনাদের ফ্যাকাল্টিতেও আমরা করব। প্রোগ্রামটা হচ্ছে যে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে আমরা সবচেয়ে বেস্ট যে রিসার্চটা, বিশেষ করে আমরা স্টুডেন্ট সেন্ট্রিক ভার্সেস টিচার সেন্ট্রিক, এটাকে কম্বাইন্ড করতে চাচ্ছি এবং প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে সবচেয়ে বেস্ট ইন টার্মস অফ বেস্ট, মানে আপনাদের ক্ষেত্রে 9টা বা 10টা বা 15টা ডিপার্টমেন্ট, দে উইল প্রেজেন্ট দ্যাট ওয়ান উইথ সুপারভাইজার, ফ্যাকাল্টি ডিন থাকবেন এবং ওই রিলেটেড 9 জন বা 10 জন যে প্রেজেন্ট করবে তার রিলেটেড ইন্ডাস্ট্রির এক্সপার্টকে, সবচেয়ে হায়ার অথরিটি সিইও বা এক্সিকিউটিভ ডিরেক্টর, তাদেরকে আমরা এনেছিলাম ওইখানে এবং খুব সুন্দর একটা প্রোগ্রাম ছিল ওইটা আর কি। তো ওই রকম একটা প্রোগ্রাম আপনাদের ফ্যাকাল্টিতেও আমরা করব। এছাড়া আমাদের ওবিএ কারিকুলাম আছে এবং আদার্স আমাদের অনেক রকমের কমিউনিটি পার্টনারশিপ বেসড, ইন্ডাস্ট্রি পার্টনারশিপ বেস এবং আপনাদের ফ্যাকাল্টি পার্টনারশিপ বেস, আমাদের মিডিয়ার সাথে, আমাদের জার্নাল কমিটির সাথে আমাদের মিটিং হবে।
মানে অনেকগুলো এইখানে আপনাদের খুব কোঅপারেশন লাগবে। আমরা আশা রাখি সেই সব জায়গাগুলোতে আপনাদের অনেক সহযোগিতা পাবো। কিভাবে একটা জার্নালকে কিভাবে আমরা স্কুপার্সে নিয়ে যেতে পারি। আমাদের সোশ্যাল সায়েন্সে খুব মানে খারাপ খবর হচ্ছে যে আমাদের অনেক সোশ্যাল সায়েন্টিস্ট আছে, তারা কিন্তু অনেক কন্ট্রিবিউট করছে, কিন্তু আমাদের সোশ্যাল সায়েন্সে একটা স্কুপার্স ইন্ডেক্সড একটা কিন্তু জার্নাল নেই। আনফর্চুনেট। আমি মালয়েশিয়াতে দীর্ঘদিন কাজ করেছি। এইমাত্র আমি সরি যে আমি লেটে আসলাম, ইন্দোনেশিয়া একটা ইউনিভার্সিটিতে ক্লাস নিচ্ছিলাম। ইন্দোনেশিয়াতে সোশ্যাল সায়েন্সের কমপক্ষে 30-32টা জার্নাল তারা স্কুপার্স ইন্ডেক্স, মালয়েশিয়াতে 37টা জার্নাল স্কুপার্স ইন্ডেক্স। সায়েন্সে তো আসেই মানে বড় বড় জায়গা থেকে। এই জায়গাগুলোতে আমরা কিন্তু পেছনে আছি। আমাদের মাননীয় জিন মহোদয় উনি বললেন যে আসলে আমাদের অনেক লোক আছে, কিন্তু ভালোভাবে অর্গানাইজড ওয়েতে যাওয়ার জন্য আমাদের ওই জায়গাটাই নাই আসলে। আমি অনেককে জিজ্ঞাসা করছিলাম যে ইকোনমিক্সে এত ভালো আপনারা আছেন, একটা জার্নালকে কি আমরা স্কুপার্স করতে পারতাম না? একটা জার্নালকে তে হ্যাঁ, বাংলাদেশের ইমেজ খারাপ, কিন্তু আমরা তো বাংলাদেশে কাজ করছি। আমি তো প্রায় 34টা বই বের করলাম, মানে 24টা বই অলরেডি আমার পাবলিশড হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে, ক্যামব্রিজ থেকে, তারপরে হচ্ছে স্পিনজার থেকে, টেলর ফ্রান্সিস থেকে, এমআরএল থেকে বের হয়েছে, এডওয়ার্ড থেকে বের হয়েছে। তা আমরা তো চেষ্টা করলে যে পারি না তা না, এই দিকে আমাদের একটু অ্যাটেনশন আমরা ড্র করার চেষ্টা করছি আইকিউএসসি থেকে। আমি জানি না, এই খুব রিস্কি কাজ মানে এই কাজে তো মানুষের সহযোগিতা পাওয়াটা কঠিন, কিন্তু ইউনিভার্সিটি যদি বর্তমান মার্কেটে থাকতে হয় তাহলে আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই কাজ বাড়াতে হবে। র্যাঙ্কিং আমি জানি যে এটা একটা পলিটিক্স, বাট এই র্যাঙ্কিংয়ের বাইরে থাকার তো সুযোগ আমাদের আসলে হচ্ছে না। এটার মধ্যেই আমরা কেন জানি আটকে গেছি, এবং এইটাই যে আমাদের সব কিছু। আমরা কিউএস র্যাঙ্কিংয়ে কিন্তু এবছর 32 টপকি আমরা 112 হয়েছি। মানে আমাদের মানে আগে আমাদের 140 ছিল বোধহয়, না 140 ছিল এবং 112 হয়েছে এবার। তো এইখানে কিন্তু মানে 32 ধাপ এগিয়ে গেলাম আমরা। কিউএস র্যাঙ্কিং যখন গ্লোবাল হবে সেখানেও আমরা বাড়বো, কিন্তু আমাদের হায়ার এডুকেশন এই জায়গায় আমাদের একটা গ্যাপ আছে। হায়ার এডুকেশনটা টোটালি ডিপেন্ড করে রিপোর্টিংয়ের উপরে। এই যে আপনাদের যে প্রোগ্রামটা হলো, হ্যাঁ সব প্রোগ্রামটা অনেক সাকসেসফুলি হবে এমন না, কিছু প্রোগ্রাম, কিন্তু এটা যদি আমরা একটা লিঙ্ক করি না, এটা আমি ডেফিনেটলি একটা ইংলিশ এবং একটা বাংলা এইটা পত্রিকা নিয়ে আসবো এবং এটা রিপোর্টিং হবে। রিপোর্টিং হলে আপনারা তো জানেন যে টাইমস হায়ার এডুকেশনে আপনি যদি লিখেন 1 মার্কস, যদি আপনি এটা মানে দেন ডকুমেন্ট দেন 2 মার্কস, আর যদি একটা ভিডিও লিঙ্ক দেন 3 মার্কস পাবেন। আমার বিশ্বাস এবার আমরা ওই ইম্প্যাক্ট র্যাঙ্কিংয়ে অনেক কাজ করেছি। আমি নিজেও মেম্বার, মর্তুজা ভাই এটার কনভেনার, রাশেদ কাজ করছে। ডেফিনেটলি এবার আগায় যাবে, কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস, ইট উইল গো। মানে আপনারা নেক্সট 5 ইয়ার্স ধরতে পারেন যে আফটার 5 ইয়ার্স পরে কিউএস র্যাঙ্কিংয়ে যদি এখন ঢাকা ইউনিভার্সিটি থাকে 562, ডেফিনেটলি এটা 300 আনা যায়। আমি ভাইস চ্যান্সেলর মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর ওনাদের বলেছি আমরা 300-র মধ্যে আসতে পারি যদি আমাদের রিপোর্টিংটা ভালো হয়। আমাদের অনেক কাজ করি, কিন্তু এটা রিপোর্টিংটা ভালো না আমাদের। আমরা এসডিজি নিয়ে আপনাদের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে কাজ করে না, কিন্তু এসডিজির যদি আমি ইন্ডিকেটর খুঁজতে চেষ্টা করি ডিপার্টমেন্ট ওয়াইজ আমি পাই না, কারণ ডকুমেন্টেশনটা ওইভাবে হয় না। আমরা 3 মার্কস পাই না। ড্যাফোডিলস 1 নম্বরে চলে আসে বাংলাদেশের মধ্যে। কেন? তারা সোমালিয়া থেকে 300 স্টুডেন্ট আনে, এদেরকে একবার বানাই হচ্ছে ছাত্র, একবার বানাই অ্যাসিস্ট্যান্ট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, একবার বানাই ফ্যাকাল্টি মেম্বার। এটা তো ঢাকা ইউনিভার্সিটি পারবে না, আমরা পারবো না। এটা ওই জায়গাটা কিন্তু জনগণ যখন পিপল যখন থিঙ্ক করবে ওয়াই ঢাকা ইউনিভার্সিটি ইজ র্যাঙ্ক 7 অ্যান্ড ড্যাফোডিলস ইজ 1, এটা প্রশ্ন করে আমাদের। এই প্রশ্নগুলো উত্তর করা কিন্তু খুব কঠিন, মানে এই প্রশ্নের উত্তরটা বোঝানো কঠিন আর কি মানুষকে। প্লিজ স্যার, স্যার প্লিজ বলেন, বসে বসে বলেন স্যার। আমি ইন্ডাস্ট্রিয়াল স্যার এখানে আসবেন, একটু বলবেন। সাবজেক্ট অফ ইন্টারেস্ট, এটা অ্যাকচুয়ালি আমার ইন্টারেস্ট, রাইট। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বানানো। আমরা অনেক গবেষণা হচ্ছে বাংলাদেশে, অনেক ফান্ডিং হচ্ছে, এবং গবেষণাগুলোকে আমরা টিচারও তো ব্যস্ত, টিচাররা পাবলিশ করে আমরা ওখানে স্যাটিসফাইড, রাইট। ভালো টাকা কিছু করতে পারলে ওখানে, কিন্তু ওই যে আমাদের ইনোভেশনগুলো, এর মধ্যে অনেক এত ভালো ইনোভেশন আছে যেগুলোকে পাইলটিং করে পাইলট লেভেলে একটা হায়ার ইয়ে করে যে রাইট ইন্ডাস্ট্রি বা স্টার্টআপদের সাথে কমিউনিকেশন হবে। আমাদের একটা ইন্টারমিডিয়েট এজেন্সি দরকার, রাইট, বিটুইন একাডেমিয়া, জি জি, ইউ আর রাইট, ইউ আর রাইট, আর রেগুলেটিং বডিজ কাছে পার্টনারশিপ আমাদের রিলেশন দরকার, রাইট। যেগুলো পরিস্থিতি সাপোর্ট করা হয়, কিন্তু কত 10টা রিপোর্ট, জি জি জি, রাইট রাইট, ফার্দার প্রমোট করতে হবে, জি স্যার, রিলেশনে যাবে, জি স্যার, বা সার্ভিসে যাবে, জি স্যার, বা ইন্ডাস্ট্রিতে যাবে।
জি মিসিং মিসিং একটা রাইট ইউ আর রাইট অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি রিসার্চে আমাদের কিছু দিতে পারে, অনেক রিসার্চে আমাদের ইন্ডাস্ট্রি দিতে পারে, Sir. অনেক রিসার্চে আমাদেরকে স্টার্টআপ ডেভেলপ করতে পারে। আমরা Sir. করতে তাদের কাজটা কিন্তু আমরা আরো প্রমোট করি, সেটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন যেতে পারে। কিন্তু এখানে মিসিং এজেন্সি আছে। জি, sir. আমি অ্যাকচুয়ালি কমিটি অফ অ্যাকশন ফর রিসার্চ এক্সটেনশন এন্ড সার্ভিস, এটা একটা হাই লেভেল কমিটি। এটা হলো সায়েন্টিস্ট বিভিন্ন একটা পার্সোনালিটি বিভিন্ন Sir. Sir. চেয়ারম্যান Sir. কিন্তু এখানে আমাদের এই সমস্ত ব্যাপার নিয়ে আলাদা হয়, কিন্তু Sir. ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আরো লিঙ্ক বানানো দরকার বিভিন্ন দিক থেকে। স্যার স্যার Link শিওর বানানো শিওর 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 আর কমিউনিকেশন যেটা ডকুমেন্টেশন দেখেন, আমরা রিটায়ার করছি আমি 2018 স্যার আমি স্টিল আই ওয়ার্কিং Yeah, right, right. আমার নাম সেও নাই এখন। না 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 স্যার আমি আমার ডিপার্টমেন্টেশন ইয়ে করে দেখলাম ওটা- ওখানে আমার নাম নাই, ওখানে অথচ আমার ক্রেডেনশিয়াল পেপার পাবলিশন এখন হচ্ছে এই ধরনের- But আমার নাম স্যার, 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 স্যার। কি বলে এটা খুবই সত্য, স্যার। Website থেকে উদাও। স্যার স্যার খুব খুব অসুবিধা স্যার এগুলো বিচার দেবে। স্যার। আপনারা ওটা স্যার 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 আমি 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 একটা দিব স্যার আমার গবেষণা ল্যাব থেকে ইন্ডাস্ট্রি থেকে আছে অলরেডি। প্লিজ স্যার তো আমি একটা আপনাকে প্রেজেন্টেশন দেব। শিওর 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 স্যার শিওরলি শিওরলি স্যার শিওরলি আমি শেষ করবো আর 1 মিনিটের মধ্যে স্যার। সেটা হচ্ছে যে মানে আপনাদের পক্ষ থেকে আমি আসলে আইকিউসিতে মাত্র এবং আমার মনে হয় সায়েন্সে ইঞ্জিনিয়ারিংয়ে মেডিকেলে আমরা অসম্ভব ভালো, আমাদের যে পাবলিকেশনের টোটাল রেট সেটা অনেক 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 ভালো। এই জায়গায় আপনি যেটা বললেন সেইগুলো একটু যদি আমরা করতে পারতাম, আপনাদের অনেক জার্নালই তো স্কোপার্স ইন্ডেক্স, ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো জার্নালই সায়েন্সে ইঞ্জিনিয়ারিং এগুলো মেডিকেলে স্কোপার্স ইন্ডেক্স। আজকের যে টক সম্পর্কে বলবো আমাদের ডক্টর রবিউল ওনার আকাঙ্ক্ষাকে আমি মর্যাদা দিই, উনি যে আকাঙ্ক্ষা করেছেন উনি এটা প্রেজেন্ট করেছেন আমি অনার করি। আমার কাছে মনে হয়েছে যে এটা প্রেজেন্টেশন আমি পুরোটাই থাকিনি, আমার কাছে মনে হয়েছে এখানে একটা একাডেমিক লেভারেজটাই যদি উনি আনতেন হয়তো ওনার ওই প্র্যাকটিসটা ওইভাবে নেই যে হাউ দ্য একাডেমিক্স ক্যান গ্র্যাব সাম নলেজ ফ্রম দিস প্রেজেন্টেশনটা আরও যদি 1/3 না 1/4 হলে ভালো হতো যে হোয়াট ইউ ওয়ান্ট টু সে অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য মেসেজ দ্যাট ইউ কোলাবরেট উইথ আওয়ার একাডেমিক অন রিসার্চার, এই জায়গায় যদি আপনি কিছু বলতেন সেটা হয়তো ভালো হতো। আপনার মধ্যে আছে এই প্ল্যানটা, সব কিছু ছিল, কিন্তু এটা সামিং ওয়েতে যদি আমাদের অডিয়েন্সকে হয়তো দিতেন তাহলে ভালো হতো। একটা যেমন অ্যাবস্ট্রাক্টের কথা বলছেন, এইটা থেকে যে লার্নিংটা এটা কতটা আপডেট ফর্মে লার্নিং এটাও একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, আর অনেকেই হয়তো এটার সাথে রেলিভেন্ট না, ওই জায়গাটা একটু ডেফিনেটলি আমরা পরবর্তীতে এইসব জিনিসগুলো অনেক কাজ হচ্ছে এটা জি ইম্পর্টেন্ট জি আনঅর্ডিনারি কাজটা করেছে সেটাই ভালো একটা কাজ হয়েছে আমি বিশ্বাস করি ইম্পর্টেন্ট জি জি যাই ইন্ডাস্ট্রিয়ালি এখন ওই যুগে রিবন রেট স্যার স্যার করতেছে আমার পিএইচডি ছাত্র এই জুতুর পরে এই স্যার, স্যার। পিএইচডি ছাত্র আছে জুতুর সাথে জয়েন্টলি Sure. ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ক Right. Right, sir. Sir. এটা জুতুর বললাম Sir. জুতুর কম্পোজিশন কে যদি ডিফারেন্সিয়ালি বুঝানোর চেষ্টা করে ওনার কনস্ট্যান্ট বের করেছে জি। কিন্তু যথেষ্ট সায়েন্স আছে রাইট রাইট থ্যাংক ইউ। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনারা আসলেন, আপনাদের সাথে কথা বলার সুযোগ হলো, এই জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা, পরবর্তীতে আবার আপনাদেরকে ইনভাইট করব, তখন আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ জি স্বাগত। আসসালামু আলাইকুম। আমার শুধু কথা হচ্ছে যে আমার বুদ্ধি আছে কিন্তু টাকা নেই। আমার যদি টাকা থাকতো এখানে আমার প্রেজেন্টেশন দেওয়ার দরকার নেই। আমি কি করেছি সেটা ইন্ডাস্ট্রি দিয়ে 10টা ইন্ডাস্ট্রি দিয়ে করতে পারি, কিন্তু আমার বুদ্ধি আছে, টাকা নেই, যার কারণে 33 বছর চাকরি করছি ইন্ডাস্ট্রিতে, 33 বছর ইন্ডাস্ট্রি চাকরি করছি। আমার ল্যাক অফ মানি ইজ দ্য মেইন ইয়ে আর কি। জি জি আচ্ছা, অনেকে পিএইচডি করতে পারেন, 1 জন 10 জন 20 জনও করতে পারেন আমার ইকুয়েশনের উপরে। আই ক্যান হেল্প। ওকে পরবর্তীতে আপনাদের আমি করব আর এখন একটা প্রেজেন্টেশন আপনাকে দেখেছি আপনি আসলে অনেক কনফিউজ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ।